পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ তৃতীয় চ্যাপ্টারের 4 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আমরা এসেছি। প্রশ্নটা দেখতেই পাচ্ছ, 1855 সালে সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো, এবং এটি 2017 সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। কাজেই চলো, এইবার তোমাদের 2025 সালে যে পরীক্ষা হতে চলেছে তার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি যে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিক থেকেই ভারতে বিভিন্ন আদিবাসী বিদ্রোহ শুরু হয়েছিল, এবং যেটা 1830-এর দশক থেকে চূড়ান্ত মাত্রায় পায়। এই সকল ঔপনিবেশিক বিদ্রোহের মধ্যে অন্যতম ছিল 1855 সালে সিধু কানু চাঁদ ভৈরবের নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ। এটি ব্রিটিশ শাসনকালে সবচেয়ে বড় আদিবাসী বিদ্রোহ ছিল। এই বিদ্রোহের পশ্চাতে যে সকল কারণগুলি ঐতিহাসিকগণ চিহ্নিত করেছেন বা গুরুত্ব আরোপ করেছেন তার মধ্যে কয়েকটি আমরা এখানে আলোচনা করছি। প্রথমে দেখো, রাজস্ব আরোপ। আদিবাসী সাঁওতালদের অরণ্য এবং অঞ্চলের যে পতিত জমি ছিল সেই জমিকে পরিশ্রমের মাধ্যমে চাষবাসের উপযোগী করে তোলে, এবং ব্রিটিশ সরকার সেই জমির উপর রাজস্ব ধার্য করে। এবার সাঁওতাল আদিবাসীদের চিন্তাভাবনার মধ্যে এটি ছিল যে জমিতে পরিশ্রমের মাধ্যমে ফসল উৎপাদন করবে সেই জমি তারই প্রাপ্য, এতে কেউ রাজস্ব বা ট্যাক্সের কোনো প্রশ্নই আসে না। কাজেই এই অঞ্চলে বা এই সব জমিতে যখন রাজস্ব আরোপ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন কিন্তু সাঁওতালদের অবস্থা শোচনীয় হয়ে ওঠে এবং তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করে। দ্বিতীয় পয়েন্ট দেখো, অন্যান্য কর। ভূমি রাজস্ব ছাড়াও এই সময় কোম্পানি তার জমিদারদের মাধ্যমে সাঁওতালদের উপর দিয়ে বিভিন্ন রকম করের বোঝা চাপিয়ে দেয়, এমনকি বিবাহ কর এইগুলোও আরোপ করা হয়েছিল। অর্থাৎ জমিদারের ছেলের বিয়ে হবে তার জন্য কিন্তু সাঁওতালদের ট্যাক্স দিতে হতো। তাহলে বুঝতেই পারছো, এই দরিদ্র সাঁওতালদের পক্ষে কিন্তু এটি কখনোই সুস্বাস্থ্যকর ছিল না, অর্থাৎ তাদের জীবিকা ধারণের জন্য তাদের ভালো ছিল না, তাদের দারিদ্রতার আরও চরম সীমায় পৌঁছায়। পরের পয়েন্টটা দেখো, মহাজনদের শোষণ। নগদে ভূমি রাজস্ব ও অন্যান্য কর দিতে সাঁওতালরা পারত না, কারণ সাঁওতালরা জমি চাষ করতো বা চাষাবাদ বা যাই করতো না কেন, সেগুলো তাদের নগদ ক্যাশ ছিল না। আগে পণ্যের মাধ্যমে বা জিনিসপত্রের মাধ্যমে রাজস্ব নেওয়া হতো, কিন্তু এই সময় যে সরকার টাকার মাধ্যমে অর্থাৎ অর্থের মাধ্যমে রাজস্ব আদায় করতে চাইলে এবং সেটা সাঁওতালদের উপর চাপিয়ে দিলে সাঁওতালরা মহাজনদের কাছে কিন্তু ঋণ করতে বাধ্য হয়, এবং পরবর্তীকালে সেই ঋণের দায়ে তাদের জমি জমা ফসল সব কিছু কেড়ে নেওয়া হয়। পরেরটা দেখো, ব্যবসায়ীদের প্রতারণা। ব্যবসায়ীরা সাঁওতালদের নানাভাবে শোষণ করত। সাঁওতালদের কাছ থেকে যখন কোনো কিছু কিনত তখন তার কেনারাম নামক বাটখারা ব্যবহার করা হতো। মানে ধরো একটা কেনারাম বাটখারা, এই কেনারাম বাটখারায় সাঁওতালরা যখন তাদের জিনিসপত্র মহাজন বা কাউকে বিক্রি করত, তখন হয়তো 1.5 কেজি বা 2 কেজিতে 1 কেজি দেখাতো। আবার সাঁওতালরা যখন কিনত তখন তাদের বেচারাম নামক বাটখারা কিনতে হতো, অর্থাৎ ওই বাটখারায় হয়তো 1 কেজিতে প্রকৃতপক্ষে 600, 700 বা 500 হতো। অর্থাৎ দাম দিতাম 1 কেজির, সাঁওতালরা যখন কিনত দাম দিতাম 1 কেজি, কিন্তু বাস্তবে পেতাম 500, 600 বা 700 গ্রাম, যাই হোক না কেন। আর সাঁওতালরা যখন বিক্রি করতো তখন হয়তো 2 কেজি বা 2.5 কেজি জিনিস বিক্রি করতে হতো 1 কেজি টাকার দামে। তাহলে বুঝতেই পারছো, ব্যবসায়ীরা ভীষণভাবে এই কেনারাম বেচারামের মাধ্যমে শোষণ করে। পরের প্রশ্নটা হচ্ছে ধর্মান্তরকরণের চেষ্টা। ব্রিটিশ খ্রিস্টান মিশনারিরা এই অঞ্চলে দরিদ্র সাঁওতালদের অনেক সময় জোর করে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতে উদ্যোগী হয়। এর ফলে সাঁওতালরা কিন্তু ক্রুদ্ধ হয়ে ওঠে, কারণ তাদের যে প্রাচীন
যে ধর্মবিশ্বাস, সেই ধর্মবিশ্বাসে আঘাত লাগে, সবাই কিন্তু তাদের ধর্মান্তর হতে চায়নি বা এটা ভালোভাবে মেনে নেয়নি। এরপরে দেখো ব্রিটিশ আইন প্রবর্তন। সাঁওতালরা তাদের নিজস্ব নিয়মে চলতো, অর্থাৎ সাঁওতালদের একটা নিজস্ব আইন ছিল, কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাঁওতালদের অঞ্চলে, অর্থাৎ সাঁওতালরা যে অঞ্চলে বসবাস করতেন সেই অঞ্চলে কিন্তু ব্রিটিশ আইন কার্যকরী করেন। এর ফলে তাদের যে চিরাচরিত উপজাতীয় সংগঠন বা সাঁওতালদের রীতিনীতি, আদব কায়দা, সেগুলো ভেঙে পড়তে থাকে এবং সাঁওতালরা ব্রিটিশদের যে নীতি ছিল বা আইন কানুন ছিল সেটাও কিন্তু সমানভাবে অ্যাডপ্ট করতে পারেনি বা বুঝতে পারেনি, যার ফলে কিন্তু সাঁওতালরা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই সকল নানাবিধ কারণে, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের কর্মচারী, মহাজন এবং ব্যবসায়ীদের ক্রমাগত শোষণের বিরুদ্ধে সাঁওতালদের জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে। তারা দারিদ্র্যের সীমায়, চরম সীমায় উপনীত হয়। শেষে তারা আর সেই অত্যাচার সহ্য না করতে পেরে তারা কিন্তু অবশেষে 1855 সালে সিধু কানুয়ের নেতৃত্বে রাজমহল অঞ্চলে যে বিদ্রোহের সূচনা করে, ইতিহাসে তাহাই সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো, আমরা পয়েন্টগুলো তোমরা মুখস্থ রাখবে। প্রথমে সূচনা বলেছি, কাদের নেতৃত্বে কবে হয়েছিল, রাজস্ব আরোপ, জমিদাররা তারা রাজস্ব বৃদ্ধি করেছিল, যেই অঞ্চলে সাঁওতালরা নিজেদের পরিশ্রমের মাধ্যমে ফসল করলো সেই অঞ্চলে কিন্তু ট্যাক্স ধার্য করেছিল। তারপর দেখো অন্যান্য কর, এছাড়া ভূমি রাজস্ব ছাড়া কি আরোপ করেছিল কর, সেগুলো বলবে। মহাজনরা শোষণ, কী করে মহাজনরা শোষণ করতো, অর্থাৎ তারা সাঁওতালদের মাধ্যমে ঋণ নিতে বাধ্য হয়। ব্যবসায়ীদের প্রতারণা, কেনারাম বেচারামের মাধ্যমে। তারপর ধর্মান্তরকরণের চেষ্টা, সাঁওতালদের যে প্রথাগত ধর্ম থেকে তাদের খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করার জন্য তারা কিন্তু বিরোধিতা করেছিল। লাস্টে হচ্ছে ব্রিটিশ আইন এবং শেষে কনক্লুশন। আশা করি পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমরা এটা বুঝতে পেরেছো এবং এই নোটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2025 সালে যারা মাধ্যমিক দেবে, ইতিপূর্বে আমরা ক্লাস 10-এর যে প্রথম 4টে অধ্যায় সাজেশন দেওয়া আছে বা প্রথম 4টে অধ্যায়ের অনেক প্রশ্ন উত্তরও দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারো। এবং এখন থেকে যদি এই নোটগুলো পড়া শুরু করো তাহলে কিন্তু তোমরা যে 2025 সালে মাধ্যমিক দেবে, জীবনের প্রথম বড় পরীক্ষা দেবে, তাতে কিন্তু অবশ্যই সাফল্য পাবে। আর এখন থেকেই ভালো করে পরিশ্রম করে পড়াশোনা করো এবং নোটটা কিন্তু মুখস্থ করে লিখে প্র্যাকটিস করবে, কারণ লিখে প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষায় ভুলে যেতে পারো। এছাড়া আমাদের অবজেক্টিভও দেওয়া আছে 2017 থেকে 2025 সাল পর্যন্ত যে অবজেক্টিভগুলো এসেছিল মাধ্যমিকে বা পর্ষদ কর্তৃক যে প্রশ্নগুলো এসেছে, যেগুলো মাধ্যমিকে আসেনি, সেগুলো কিন্তু দেওয়া আছে। কাজেই তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিও যদি তোমাদের দরকার হয় তাহলে, এবং এইগুলো যদি পড়ো এবং সাজেশানটা যদি পড়ো তাহলে কিন্তু তোমরা মাধ্যমিক অবশ্যই ভালো করবে। পড়ার বিষয় পক্ষ থেকে এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। তবে অগ্রিম শুভেচ্ছা রইল, পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভালো হোক।